আসসালামু আলাইকুম। ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের জুম অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন রাজা, ফিনান্স বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ, যশোর। তো আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ক্লাস নিব। গত ক্লাসে গত দুইটি ক্লাসে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ফিনান্স সাবজেক্টের দ্বিতীয় পত্রের সপ্তম চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজ সেই চ্যাপ্টারের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। সপ্তম অধ্যায়ের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করা হবে। তো এসো শুরু করা যাক। অনলাইন ক্লাস ফর ইন্টারমিডিয়েট স্টুডেন্ট 2020-21। তো আমরা গত ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজ আলোচনা করব ব্যাংক ঋণের ধারণা সম্পর্কে, অর্থাৎ ব্যাংক ঋণ কি জিনিস এবং ব্যাংক ঋণ কি উদ্দেশ্যে ব্যাংক দিয়ে থাকে এবং ব্যাংক ঋণের বিবেচ্য বিষয়সমূহ কি। আজকের ক্লাসের মূলত এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে ও শুনবে এবং কোনো সমস্যা থাকলে নিচের কমেন্টে জানাতে হবে। ব্যাংক ঋণের ধারণা, অর্থাৎ ব্যাংক কেন ঋণ দেয়, কিভাবে ঋণ দেয় এবং কোন প্রসেস অনুযায়ী ব্যাংক ঋণ দিয়ে থাকে। ধরা যাক স্বাধীন ব্যাংক 20 বছর ধরে সফলতার সাথে ব্যবসা করে আসছে। ব্যাংকটি প্রধানত তিনটি হিসাবে আমানত সংগ্রহ করে: চলতি, সঞ্চয়, স্থায়ী। এবং এই সংগ্রহ করা অর্থ তারা আবার বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি ছাড়াও সাধারণ জনগণের বিভিন্ন মেয়াদে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী ঋণ দেয়, বিনিময়ে সুদ পায়। এক্ষেত্রে নগদ অর্থ ছাড়াও ব্যাংকটি প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক, ভ্রাম্যমাণ নোট প্রভৃতি গ্রাহকের পক্ষে ইস্যু করে। তো উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে স্বাধীন ব্যাংকটি আমাদের কাছ থেকে বিভিন্ন হিসেবের মধ্যে অর্থ সংগ্রহ, বিভিন্ন মেয়াদে জনগণকে ঋণ দেয়। ব্যাংকের এই মঞ্জুরকৃত ঋণই হলো ব্যাংক ঋণ। অর্থাৎ বিষয়টি যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যে ব্যাংক কর্তৃক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে গ্রাহককে দেয়া হলে তাকে ব্যাংক ঋণ বলা হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় ব্যাংক শুধু জনগণকে নগদ অর্থই ধার দেয় না, মুনাফার বিপরীতে গ্রাহককে ব্যাংক অর্থ, সুনাম ও বিশ্বাস ধার দেয়। তো এর আগেও বলেছি যে ব্যাংক সাধারণত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দেয় এবং এই স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী ছাড়াও প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক, ভ্রাম্যমাণ নোট, নিদর্শনপত্রের মাধ্যমেও ব্যাংক ঋণ দিয়ে থাকে। তো জনগণের এই ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংকের মুনাফা অর্জিত হয়। তো এই জন্য ব্যাংকের ঋণের গুরুত্ব অনেক। কারণ আমানতকারীর মাধ্যমে যখন ব্যাংক অনেকগুলো টাকা নেয়, সেই টাকা যদি খাটাতে না পারে তাহলে ব্যাংকের ইনকাম আসে না। এই জন্য ব্যাংকের যে ঋণের গুরুত্ব ব্যাপক বলা যায়। এক্ষেত্রে আমরা দেখি যে ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে, শিল্প সম্প্রসারণ করে, বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে এবং বিভিন্ন ছোট ছোট ঋণের মাধ্যমে কৃষি, মৎস্য চাষ অর্থাৎ খাত ভিত্তিক উন্নয়নে সহায়তা করে থাকে। খাতের ভিতরে যেমন কৃষি, কুটির শিল্প, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, পরিবহন শিল্প ব্যাংক ঋণ বিশেষভাবে সহযোগিতা করে। আবার আমরা যে ভ্রমণকারীর নোট এবং পর্যটনকারীর নোটের সম্পর্কে কথা বলছিলাম, যে সেক্ষেত্রে বলা যায় যে ভ্রমণেও সহযোগিতা করে। বিভিন্ন ভ্রমণকারীর টাকার নিরাপত্তা দিয়ে থাকে তাদের ভ্রমণকারীর নোট দিয়ে। এছাড়াও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে,
ব্যাংক গৃহায়ন দেয়, বনায়ন, শিল্প বাণিজ্য, ঋণের মাধ্যমে এগুলো মানুষ অনেক উন্নয়ন কাজে সহযোগিতা করে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে, অবশ্যই ব্যাংক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে থাকে। সেক্ষেত্রে ব্যাংক ঋণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। যেমন এখন আমরা যে বিষয়টা দেখে আসছি যে ব্যাংক ঋণের হার কমার কারণে, ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ দেওয়ার কারণে স্বল্প ব্যবসায়ী, মধ্য ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এটা মূলত ব্যাংকের স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার মাধ্যমেই জিনিসগুলো গড়ে উঠেছে। তো এক্ষেত্রে সার্বিক দিক মিলায় দেখা যায় যে ব্যাংক ঋণের গুরুত্ব অপরিসীম। এই জন্য আধুনিক ব্যবসা এবং প্রতিযোগিতামূলক ব্যবসায় টাকার কোনো অনস্বীকার্য বলা যায়, অর্থাৎ অর্থই মূল চাবিকাঠি। এই জন্য ব্যাংক ঋণের মাধ্যমে দেশের মূল চাবিকাঠি ত্বরান্বিত করে। তো আমরা পরের পর্যায়ে দেখব ঋণ মঞ্জুরের ক্ষেত্রে ব্যাংক কি কি বিষয়সমূহ বিবেচনায় আনে। অর্থাৎ ব্যাংক শুধু কি ঋণ গ্রহীতার অর্থ ফেরত দেওয়ার নিরাপত্তা এবং জামানতটাই বিবেচনায় রাখে, নাকি ব্যাংক আরো অনেক কোন কোন বিষয়গুলো ঋণ মঞ্জুরকালে বিবেচ্য বিষয় হিসেবে দেখে থাকে। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়। তো দেখা যায় সাধারণত ঋণ মঞ্জুরকালে ব্যাংক দুটো বিষয় খুব বিবেচনায় রাখে, অর্থাৎ নিজের ক্ষেত্রে এবং গ্রাহকের ক্ষেত্রে। তো প্রথমে আসি নিরাপত্তা নিয়ে। অর্থাৎ ব্যাংক নিজের অর্থের নিরাপত্তা চায়। অর্থাৎ ব্যাংক যে অর্থটা জনগণকে হোক, ঋণ গ্রহীতা হোক, যাকেই দেয় না কেন, সেই অর্থ সঠিকভাবে ফেরত পাওয়ার নিশ্চিত হলেই ব্যাংক ঋণ দেয়। এজন্য ঋণের ক্ষেত্রে নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবসময় দেখা যায় যে ব্যাংক নিরাপদ জামানতের বিপরীতে ঋণ দিতে পছন্দ করে। দ্বিতীয় পর্যায়ে আসলে মুনাফা। অর্থাৎ এটা তো বোঝাই যায় ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এজন্য ব্যাংক সবসময় চায় সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক মুনাফা অর্জন করা যায় কিভাবে। তারল্য, ব্যাংকের অবশ্যই তারল্য নীতি মনে চলতে হয়। তারল্য হচ্ছে ব্যাংক দৈনন্দিন আর্থিক লেনদেনের জন্য যে পরিমাণ অর্থ তার নিজের ব্রাঞ্চে জমা রাখে সেটাকেই বলা হয় তারল্য। এই তারল্যর লেনদেন করতে যদি কোনো সমস্যা না হয়, এজন্যই ব্যাংক তার এই তারল্য দিক বিবেচনা করে ঋণ মঞ্জুর করে থাকে। জামানত, ব্যাংক ঋণ ফেরতের নিশ্চয়তা হিসেবে গ্রাহকের কাছ থেকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি জামানত নিয়ে ব্যাংক ঋণ দেয়। জামানতের যদি কম হয় অথবা যদি কোনো কারণে ঋণ গ্রহীতা তার ঋণ ফেরত দিতে অসমর্থ হয়, তাহলে যে সেই জামানত বিক্রি করে ঋণের টাকা উদ্ধার করা সম্ভব হয়। এই জন্য জামানত ব্যাংক ঋণের ক্ষেত্রে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঋণের খাত, ঋণের খাত যদি আমরা বলি, ব্যাংকে অবশ্যই কোনো একটি নির্দিষ্ট খাতে ঋণ দান না করে বিভিন্ন খাতে ঋণ দেওয়া উচিত। বিভিন্ন খাতে ঋণের টাকা খাটানো ব্যাংকের এবং সমগ্র দেশের জন্যই মঙ্গলজনক। ঋণের পরিমাণ, অল্প সংখ্যক লোককে বেশি পরিমাণ ঋণ না দিয়ে বেশি সংখ্যক লোককে অল্প পরিমাণ ঋণ দেওয়া ব্যাংকের পক্ষে সুবিধাজনক। এক্ষেত্রে ঋণ পাওয়ার একটা সুবিধা থেকে যায়। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা, ঋণের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিমালা আছে, সেসব নীতিমালা বিবেচনায় করে ব্যাংকের ঋণ দিতে হয়। এক্ষেত্রে আমরা যদি একটা বিষয় আলোচনা করি যে ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যাংক নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে ভাবে, এবং জামানত এবং ঋণের খাত, এই তিনটে বিষয় সাথে সাথে ঋণের পরিমাণটাও আসে। যে জামানত, খুব ভালো মতন জামানত থাকতে হবে এবং ঋণের নিরাপত্তা থাকতে হবে, এবং ঋণের জন্য এই জন্য জামানত, বেশ বড় অঙ্কের জামানত নেওয়া হয় যদি বড় ঋণের হয়, এবং যদি অল্প ঋণের হয় তাহলে স্বল্প জামানত নেওয়া হয়। এবং ঋণের খাতটা দেখতে হবে সেটা অর্থনৈতিক উন্নয়ন লাগছে কিনা, দেশের সামগ্রিক উন্নয়ন লাগছে কিনা। খাতটা যদি আইন বিরুদ্ধ হয় এবং সমাজ স্বীকৃত না হয়, সেক্ষেত্রে ব্যাংক ঋণ দিয়ে থাকে না।
তো গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক যে বিবেচনাগুলো দেখে যে সচ্ছলতা, অর্থাৎ ব্যাংক সবসময় সচ্ছল ব্যক্তিকে ঋণ দিতে পছন্দ করে। কারণ দেখা যায় ওই যে অভিজ্ঞতায় যে অসচ্ছল মানুষ তাদের ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য ব্যাংক সবসময় সচ্ছলতা মানুষকে ঋণ দিতে পছন্দ করে। ঋণ গ্রহণের উদ্দেশ্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঋণ গ্রহীতা ব্যাংক থেকে কি উদ্দেশ্যে ঋণ নিতে চায়। ব্যাংকে তো যাচাই করে দেখতে হয়। কারণ ঋণ ব্যবহারের উদ্দেশ্যে ব্যাংক নীতির পরিপন্থী হলে ব্যাংক ঋণ অবশ্যই দেবে না। এজন্য ঋণ গ্রহণের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ। সুনাম ও সততা। এটি ঋণ গ্রহীতার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য যাচাই করার সময় দেখতে হয় যে ঋণ গ্রহীতার ব্যবসায়িক সুনাম অথবা গ্রামে তার সম্পর্কে সেই এরিয়ায় তার সম্পর্কে কেমন সুনাম আছে। সুনাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি সুনাম ভালো থাকে তবে ঋণ দিতে ব্যাংক আগ্রহী হয়ে থাকে। ঋণ গ্রহীতার সামর্থ্য ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ গ্রহীতার সামর্থ্য যাচাই করে দেখতে হয়, কারণ পরবর্তী সময়ে ঋণ ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ঋণ গ্রহীতার যোগ্যতা, যোগ্যতা বলতে আমরা এক্ষেত্রে দেউলিয়া, পাগল, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ঋণ দেওয়া উচিত নয়। সুতরাং ঋণ গ্রহীতার আইনগত যোগ্যতা বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। ঋণ পরিশোধের উচ্চ উল্লেখ করে ঋণ গ্রহীতা ব্যাংক থেকে ঋণ নেয়। ঋণ পরিশোধের উচ্ছের সম্ভাব্যতা যাচাই করে ঋণ মঞ্জুর করে। ঋণ পরিশোধের উচ্চ নিরাপদ ও পর্যাপ্ত হলে ব্যাংক ঋণ দেয়। তো সব বিষয়গুলো আলোচনা করলে দেখা যায় যে ব্যাংক ঋণ মঞ্জুর করার আগে বিবেচনা করে বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে সুদসহ আদায় করা সম্ভব হবে কিনা। তো যে অর্থ ব্যাংক ঋণ দিবে সেই অর্থ যদি সুদসহ সঠিকভাবে আদায় করা সম্ভব না হয় তাহলে তো আর ঋণ দিয়ে লাভ নেই। এজন্য ব্যাংক প্রত্যেকটা বিষয় যে তার এই ঋণকৃত অর্থ যদি সুন্দরভাবে আদায় করা যায় সেই সব দিক বিবেচনায় নিয়েই ব্যাংক ঋণ দেয়। তো আমরা পরবর্তী এই অধ্যায়ে ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ এবং ব্যাংক ঋণ কিভাবে দেয়, কোন কোন পদ্ধতিতে ব্যাংক দিয়ে থাকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। ছাত্রছাত্রীরা তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।